মুক্তধারায় রচিত পথযাত্রা কুসুম সম ফোটে, অলিক যোগে সিক্ত পথিক উদাসী পথের বাঁকে। সিক্ত নয়, শুষ্ক মুখদর্শন হলো সবার। টানা 10 দিন পর মুখদর্শন। একই রূপ চিন্তাধারা। সাধনার প্রকোপ এত যে জল তেষ্টাও পায়নি। প্রখর সূর্যতাপে পরাণ যখন অস্থির, কাঠফাটা চারিদিক, তবে একই সাধনা। ঘুম, তেষ্টা, খিদে সব ভুলে টানা 10 দিন বদ্ধ ঘরে একই সাধনা। ধ্যানের প্রকারে ফ্যানের হাওয়া না ভাতের ফ্যান, সব মাথায় তুলে একই পরিবর্তন। সারাক্ষণ খাওয়া ছাড়া যার মুখে কোনো কথাই নেই, সেও কি পারে? দরজার ছিটকিনি পড়ার আওয়াজ পেয়ে সকলে চমকে উঠল। প্রথমে ভাবিনি এ খবর বাইরে যাক, কিন্তু এ অদ্ভুত খবর চাপা থাকে না চারিদিকে। কেউ কুৎসার আশায়, কেউ চাপা উত্তেজনায়, তো কেউ নিপাট ভালোবাসার টানে। কোনো প্রতিবাদ নয়, রাগ নয়, একই শাস্তি পাওয়ার আশা, একই চাওয়া। শুষ্ক মুখখানি মার চোখে পড়ায় জল ভর্তি চোখ যেন হলো অবাক। চেয়ে থাকে নতুন রূপে, যা স্নিগ্ধ ও অপূর্ব। হাত ধরে টেনে এনে পাশে বসায়, শরবতটুকু তুলে দেয় তার হাতে। পরম আনন্দে তুলে দেয় সে মার হাতে, যেন সব যুগের তেষ্টা মেটানোর চেষ্টা। মার হাত থেকে পান করল সে। অবাক হয়ে মা সেই পরম তৃপ্তি লাভ করল। আর কোনো জিজ্ঞাসাই রইল না এ ছেলের প্রতি। ঈশ্বর সহায় হয়েছেন। বাবার মুখে একটাই কথা, যা সবাই শুনে তার সাধনার তৃপ্তিকে মেনে নিল। সাধনা পূর্ণ হলো তবে তোমার। সবার মনে ঝড় উঠল যেন তার শুষ্ক তৃপ্ত দাড়ির ভিতর স্মিত হাসির উজ্জ্বলতায়। লুটিয়ে পড়ল সমধ্বনি, জয় হোক তোমার। পড়ল শঙ্খধ্বনি সেই নকুল কাকুর ভুয়ে। এই দিনটি পাওয়ার পিছনে একটা কারণ আছে গল্প। নাস্তিকতার প্রমাণ, হিসাব নিকাশ অবশ্যই না। এ এক জাগরণই বটে। সবাই বিপদ আপদে ঈশ্বর ভগবান নানান মানে নানান রূপে মেনে থাকেন। কেউ ভালো কাজ করার আগে দুগ্গা, কেউ স্নান সেরে নাক কান মুলে, কেউ প্রসাদের লোভে। ভালোই মজা লাগতো তার, কিন্তু সে শুধু চেয়ে থাকতো সেই মূর্তির দিকে। হেসে ফেলেছে সে শুধু এই আচার আচরণ দেখে। পরিহাসও করেছে। তাতে প্রাপ্তি, অপমান, রক্তবর্ণ চোখের চাউনি বা মা বাবার হাতের মার ও ধমক। কিন্তু এ কথা কেউ জানতেই চায়নি সে কেন এসব করছে। বয়স বাড়তেই সে সিদ্ধান্ত নিল এই ব্যাপারে নিশ্চুপ থাকবে। বেকার জটলা যেন তার মনকে আর সায় দেয় না। অবাক লাগলেও তার এই অসভ্যতা নামক শব্দটার প্রতি চরম বিরক্তি জন্মে গেছে। সত্যতা প্রকাশের ক্ষেত্রে মানুষের কাছে এইরূপ আচরণ পাওয়ার প্রতিও। তাই এখন থেকে সে শুধু দর্শক, আর শুধু সময়ের অপেক্ষা। কত সময়, কার জন্য সময় সে জানে না, জানে শুধু অপেক্ষা করতে হবে। তাই আজও সে সেই মূর্তির দিকে তাকিয়ে ফ্যাল করেই থাকে। কি জানি তাতে তার কি আনন্দ হয়। ক্লাস 10-এ উঠল সে। তবুও সহপাঠীর মধ্যে সেই অযান্ত্রিকতা তার চোখে ধরা পড়তে লাগলো। অসহ্য হয়ে উঠল সে। শিক্ষার আলো ও ঈশ্বরের প্রতি করুণা পাওয়ার আশায় যে মনস্কতা তাকে চিরে ফেলতে লাগলো। বুঝতে পারল না বেশি মিষ্টি ফুল দিলে কি করে পরীক্ষায় ভালো ফল করা যায়। নিজেও সে পরীক্ষা করে দেখল হাফ ইয়ারলি পরীক্ষার আগে। তাতে যা নম্বর পাওয়ার সে তাই পেল। অবাক কাণ্ড এটাই, সে যেটা ধারণা করেছিল সেটাই হলো। বলে ফেলতেই বন্ধুদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হলো ক্লাসের ভিতরে। তা দেখতে পেয়ে নীলকমলবাবু কান ধরে হিড় করে ক্লাস থেকে বের করে দিলেন। অপারবাবুর চোখ এড়ালো না। ছুটির সময় জিজ্ঞেস করলেন তাকে। সব শুনে তার মাথায় হাত বুলিয়ে বললেন, বিশ্বাস যে যা বিশ্বাস করে তার উপর।
প্রত্যুত্তরে সে বলে ফেলল, তা বলে অন্ধের মতো কেন? কেউ বলে দিচ্ছে তাই? অপারবাবু চরম বিবেকে বললেন। তিনি কিছু বলতে যাবেন, এমন সময় সে বলে উঠল, তাই বলে কি যাচাই করে দেখব না স্যার? তাহলে কিসের বিজ্ঞান মনস্কতা? উত্তরে সে একটি বাক্যই পেয়েছিল, আশীর্বাদ স্বরূপ, শান্ত হ, দৃঢ় হ। সেদিন অপারবাবু চোখের দিকে আর চোখ রাখতে পারেনি বলয়। মাথা নিচু করে চলে গেছিল। বলাই যায় প্রশান্তিতে অপারের চোখে চোখ মিলিয়ে চলে গেছিল সে। টেস্ট পরীক্ষায় বিজ্ঞান ও কুসংস্কারের প্রবন্ধের বিষয়টি লিখল সে এক ডিবেটের মতো করে। ডাক পড়ল তার অভিভাবকের সঙ্গে টিচার্স রুমে। সকল শিক্ষক মহাশয়ের সামনে নিরলসবাবু প্রবন্ধটি পড়লেন। শুনে সবাই তাকে যথাযথ বকাবকি ও ডেপমির পরিচয় দিলেন। মাথা নত করে বলয় না শুনলেও বুঝতে পারল বাবার মাথা হেট হয়ে গেছে। প্রবন্ধে শূন্য পেল সে। বাইরে বেরোতে যাবে, সে সময় অপার বাবু বাবাকে দূরে ডেকে নিয়ে গিয়ে কী সব বলতে লাগলেন। মিনিট 20 সে শান্তভাবে অপেক্ষা করল। পাশ থেকে সব শিক্ষক যাওয়ার সময় শুধরানোর কথা বললে সে অন্যমনস্কই রইল। দূর থেকে প্রলয়বাবুর ছেলে স্থিরতা লক্ষ্য করছিলেন। অপারবাবু কথা শেষ হতেই তাকে আসতে বললেন। বাড়ি ফেরার পথে দুজনের স্তব্ধতা যেন এক নতুন দিগন্তের রচনা করল। বলতে দুজন দুজনকে চিনলেন। বলয় অনুভব না করলেও প্রলয় অনুভব করেছিলেন। মাধ্যমিকে ভালো ফল হলো বলয়ের। কি রে, সায়েন্স নিবি? ভালো শিক্ষকের খোঁজ নে। আগের বলয় আর নেই। প্রলয়বাবুও বুঝলেন। একদিন সঙ্গে করে বই পাড়ায় নিয়ে গেলেন তাকে। প্রত্যাশা মতো বলয় বিজ্ঞানের পাঠ্য বই হাতে না তুলে বিজ্ঞান মনস্ক হবার নানা বিদুষীদের মতামত, রিপোর্ট ফাইলস রিপোর্টার হাতে তুলে নিল। প্রলয়বাবু সহাস্যে দেখলেন নিজের ছেলের জ্যোতির্ময়তা ও উৎসাহ। বাধা দিলেন না, শুধু অনুভব করলেন। পড়লেন নিজের ছেলেকে, কেনার বইগুলোকে, প্রশ্ন করলেন না। বলয়ের অধ্যাবসায়ে সন্তুষ্ট প্রলয় গৃহশিক্ষক বা টিউশনে জোর দিলেন না। যেমন নিজের পছন্দ মতো স্কুলে সায়েন্স নিয়ে ভর্তি হতো। কেন ওই স্কুলে ভর্তি করলেন? এত বড় স্কুল থাকতেও? উত্তর দিলেন না সবাইকে। স্কুলের বিচারশীলতাই নয়, তিনি বলয়ের অধ্যাবসায়ে নজরদারি করলেন, কিন্তু দূর থেকে। অবাকবশত বলয় বিজ্ঞান পড়া সত্ত্বেও ইংরেজি শিক্ষক এবং সংস্কৃত শিক্ষক নিল। সংস্কৃত শিক্ষক প্রথমে রাজি না হলেও অপারবাবুর হস্তক্ষেপে রাজি হলেন। প্রলয়বাবু স্থির থাকলেন। বিজ্ঞানে স্কুলে প্রথম হলো বলয়। 2 বছরে বলয়ের বড় হওয়ায় শুধু দেখলেন প্রলয়। বলয়কে মা বকাবকি করলে, তুলনার পরিস্থিতি আনলে নিয়ন্ত্রিত করেছেন প্রলয়। কারণ তিনি বলয়কে নয়, বলয়ের ভিতর গড়ে ওঠা মানুষের তেজকে অনুভূত করেছিলেন। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নও তিনি দেখালেন না বলয়কে। অবাক করে দিয়ে সে সংস্কৃত কলেজে সংস্কৃত অনার্স নিয়ে ভর্তি হলো। তাতে যা করার বলয় করল। প্রলয়বাবু পাশে থাকলেন, শুধু যাচাই করলেন বলয়ের যৌক্তিকতাকে, অকাঠ্য প্রমাণকে। তবে শিক্ষা পদ্ধতির কিছু পদ্ধতির মধ্যে যেতে হলো দুজনকেই। অগত্যা বলয় সফল হলো। কলেজে ভর্তি পরীক্ষায় সে ভালো ফলও করল। নজির স্থাপন করে বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষকের নজরে পড়ে গেল। আর বলয়কে থামানো যায়নি। সংস্কৃত পণ্ডিত হতেও বিভিন্ন পত্রিকাতে তার সাবলীল সংস্কৃত শ্লোকের বাংলায় পর্যালোচনা ছাত্র জগতে জোয়ার আনলো বিতর্ক, হুমকি ইত্যাদি। কাঁধে মার তৈরি থলে ও সাদামাটা জামা কাপড়ে বলয় নিজের পরিধি বাড়িয়ে চলল। কলেজ প্রাঙ্গণে সে নির্মল বাগান ও আড্ডা মারা জায়গা প্রস্তুত করল নিজের বন্ধুদের কুনেশার হাত থেকে রক্ষাও। সংস্কৃত মন্ত্রে সে নিজের অন্তর ভরিয়ে তুলল সুন্দর জীবনকে। শাস্ত্রমতে জীবনযাপন করল, কিন্তু পূজার ফুল হাতে তুলল না, তুলল কলম। অগত্যা প্রলয়ের আকস্মিক হৃদরোগে চাকরিটা ছাড়তে হলো। সংসারের মুখ থুবড়ে পড়ল। এর জন্য বলয়ের অনাচারকেই দোষী করল সমাজ। পত্রপত্রিকায় লিখে যা পেত ও
প্রলয়ের সঞ্চিত অর্থে দুবেলা কোনো রকমে ভাত জোগাড় হতে লাগলো। প্রলয়বাবুর শরীর দিন দিন ভাঙতে লাগলো, বাড়ল ওষুধের খরচাও। কাছাকাছি বলয়ের গৃহশিক্ষক হওয়াও হলো না তার অসামাজিকতার জন্য। মাও বিস্তর চাপে ভেঙে পড়ল এবং বলয়কে গালাগালি করতে লাগলো। অবশেষে বলয় চাকরির সিদ্ধান্ত নিল। ফাইনাল ইয়ারের প্রস্তুতির সঙ্গে বাড়ি পরিস্থিতি। কাগজের বিজ্ঞাপন দেখে সে চিঠি লিখে চলল। স্কুল বা কলেজে কোনো কাজের ব্যবস্থা হলো না। মন্দিরে পূজারি হতে গেলে ব্রাহ্মণ হতে হবে, তার জানা থাকলেও আর্জি করেই চলল। বাবার জন্য সংসারের তাড়নায় সে ভুলে গেল সে একদিন এই পৌত্তলিকতার বিরুদ্ধে ছিল, কিন্তু তার সেই চাহনির কথা সে ভুলতে পারল না। অবশেষে এক মন্দির থেকে ডাক পেল সে। ইন্টারভিউতে গেল, পড়ল, পণ্ডিত নামক সমাজপতিদের সামনে উত্তর দিল অকাঠ্য যুক্তিতে। সব পণ্ডিত নামক মুখোশ থেকে তার প্রতি স্বরূপ হলেও সামাজিকতা ও ধর্মাধর্মী এড়িয়ে যেতে সাহস করল না। অবশেষে একটা সুরাহ হলো বলয়ে, পূজারি হলো সে। দিকে দিকে রব পড়ে গেল তার মন্ত্রোচ্চারণে। মায়ের রূপদান হলো ঠিকই, কিন্তু ভিতর ভিতর ব্রাহ্মণ সমাজের চক্রান্ত শুরু হয়ে গেল। মন্দিরে অরাজকতা শুরু হলো মন্দির কর্তাদের আড়ালে। এক রাতে বলয়কে খুন করার প্রচেষ্টা হলো। তার জ্ঞানে মুক্ত সাধনায় ভক্তদের আনাগোনা বন্ধ করতে এই পরিকল্পনা। অগত্যা প্রাণ নেওয়ার খেলা চলল ঘণ্টাখানেক। 10 জন চড়া হলো বলয়ের ওপর। বলয় যেমন স্থির ছিল তেমনই থাকলো, আর লক্ষ্য করল তার রক্ষা কর্তী অজাগতিক, অদৃশ্য শক্তি। তবে এ কি, কেন এতদিন বুঝতে পারিনি। অগত্যা হামলাকারীর দল ভয় পেয়ে পালিয়ে গেল। বলয় বাড়ি ফিরে ওই যে দরজা বন্ধ করলো, তারপর 10 দিন। এবার আপনাদের সবারই জানা। শঙ্খধ্বনি শুনে বলয় তৃপ্ত উক্তিত বলল, আমি এই সংকল্পে স্থির, আমি এই সংকল্পে নির্ভুল।